বন্ধুরা এক ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা কিছু গোপন তথ্য মানে সঞ্জয় রায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। উনি কি বলছেন আপনারা শুনুন বন্ধুরা, কারণ অনেক গোপন রহস্য এই সিবিআই কর্তা ফাঁস করেছেন নিজের মুখে। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলেছি আপনাদেরকে যে প্রত্যেকটা ব্যাপারে কেন সরকার ইনভলভ হচ্ছে বলুন তো। কারণ যেই অপরাধী মুখ খুলছে না কেন একটাই কথা বলছে যে আমি যদি মুখ খুলি তাহলে সরকার পড়ে যাবে, আমি যদি মুখ খুলি সরকার পড়ে যাবে। ভাবুন তো কথাটা কত বড় কথা, তাই না? আর আরেকটা কথা সঞ্জয় রায় বলেছিল যে আমাকে সরকার চুপ থাকতে বলেছে, আমাকে ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে। যাই হোক, আমি এই সমস্ত কথা বলেছি অলরেডি, কিন্তু আজকে আপনারা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের মুখে বিস্ফোরক মন্তব্য সঞ্জয় রায়কে নিয়ে। চলুন আগে ভিডিওটা দেখুন, তারপর আমি আবার আসছি। যখন একটা লোক কাস্টডিজে থেকে এইরকম একটা কথা বলে তাহলে তাকে একেবারে ডিসকার্ড করা মানে একেবারে অবজ্ঞা করা একটু কঠিন আছে। যে তাকে সে খুন হয়ে যেতে পারে, তার মানে কি সে এমন কিছু ঘটনা, এমন কিছু কাজ এই সরকারের জানতো সেটা অবৈধ কাজ, সেটা হতে পারে। সিবিআই মনে করছে যে সঞ্জয় কোনো চক্রান্ত প্ররোচনার শিকার হতে পারে। জেলে বসে সে ওখানে বসে সাক্ষী দেবে ইলেকট্রনিক মাধ্যমে, তো সেটা তো সরকারই করিয়েছে, সেটাই বা কেন? এটাও তো বিজার, মানে এটাও তো একটা মানে ঘোরালো জিনিস মনে হচ্ছে। আমাকে বিকাশের ব্যাপারটা করি, সে এমন একটা বড় কথা বলছে, ডেঞ্জারাস কথা বলছে, ভয়ঙ্কর কথা বলছে যে সে যদি মুখ খোলে তাহলে গভর্নমেন্ট পড়ে যাবে। তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এইটা কি আমরা কত সিরিয়াসলি নেব? গভর্নমেন্ট পড়ুক না পড়ুক, সে মুখ খুললে গভর্নমেন্ট পড়বে, এটা যদি মানে তাহলে আমরা কি করি? সে তো কোনো স্টেটমেন্ট করে নাই যে এই কারণে গভর্নমেন্ট পড়বে, তা তো সে বলে নাই। তাহলে আমাদের কি করতে হয়? আমাদের স্পেকুলেটিভ করতে হয়, আমাদের তো তাহলে অনুমান করতে হয় যে সে কি বলতে পারে। কিন্তু সে কি বলতে পারে আর কিছু না হোক সরকারের বিরুদ্ধে চলে যাবে, এই তো কথা। এইটুকুনি আমরা সিরিয়াসলি নিতে পারি যে সে যদি কিছু বলে সেটা সরকারের ক্ষতি হবে। তা নাহলে অতখানি সব মানে জোর করে সে এটা কথা বলবে পাবলিকলি প্রেসের সামনে, এটা তো অসম্ভব ব্যাপার। তাহলে এই সরকারের তো কেউ কোনো স্টেটমেন্ট, অন্তত আমি কোনো কাগজে বা ইত্যাদিতে দেখিনি, কোনো প্রতিক্রিয়া সরকার দেয়নি। তো সরকার তো বলতে পারে ও ও ও হচ্ছে একজন আসামি, সে যা কিছু করতে পারে। তো ফলে তার এই কথাটা আমরা দুই ভাগে নিতে পারি। একটা হচ্ছে যে উই ক্যান ডিসকার্ড ইট, কিন্তু ডিসকার্ড করা মুশকিল আছে। যখন একটা লোক কাস্টডিজে থেকে এইরকম একটা কথা বলে তাহলে তাকে একেবারে ডিসকার্ড করা মানে একেবারে অবজ্ঞা করা একটু কঠিন আছে। এইবার আসলো অর্থাৎ এই যে খুন করার ব্যাপারটা, যে তাকে সে খুন হয়ে যেতে পারে, তার মানে কি সে এমন কিছু ঘটনা, এমন কিছু কাজ এই সরকারের জানতো সেটা অবৈধ কাজ, সেটা হতে পারে। তাহলে সেটা তো খুব সিরিয়াস ব্যাপার। তো সেই দিক থেকে আমার মনে হয় যে তারও যদি বুকের পাটা থাকে তাহলে তার বলা উচিত ছিল। আর সরকারের তরফ থেকেও আমরা যারা নাগরিক, তা আমাদের তো যদি এই সরকার, আপনার সরকার মানে সবার সরকার তো কোনো বিশেষ সেই পার্টি সরকারের হতে পারে, কিন্তু যারা যারা মন্ত্রী হয়, যারা মুখ্যমন্ত্রী হয়, তারা তো সেই মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী। তো তাহলে আমাদের তো খারাপ লাগবে যে গভর্নমেন্ট আমাদেরকে রুল করছে, যে প্রশাসন যার হাতে, তার সম্বন্ধে যদি এরকম কথা বলা হয় সরকারের কথায়, তাহলে তো আমাদের তো খারাপ লাগার কথা, ভালো লাগার কথা নয়। তাই জন্য সরকারের তরফ থেকে আমার মনে হয়, আমার যেটুকু বুদ্ধিতে আমার মনে হয় যে সরকারের তরফ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট করা উচিত ছিল। এইবার আমি বলি,
7/10/2024 সেই দিনে চার্জশিট ফাইল হয়, সিবিআই চার্জশিট ফাইল করে এই সঞ্জয়ের বিরুদ্ধে। এবং শিয়ালদা কোর্টে সিবিআইয়ের যে উকিল সে কি বলছে, সঞ্জয় কোনো ষড়যন্ত্র প্ররোচনার শিকার হয়েছিল কিনা তাও তদন্তের আওতায় রয়েছে বলে সিবিআইয়ের আইনজীবী দাবি করেছেন। এই কথাটা আর এই সঞ্জয় যা বলছে তার সঙ্গে তো অনেক মিল হয়ে যাচ্ছে, যে সিবিআই মনে করছে যে সঞ্জয় কোনো চক্রান্ত প্ররোচনার শিকার হতে পারে, তার মানে সে হয়তো এই অপরাধ করেই নি, তাহলে এই কথা কেন বলবে? এটা মনে করতে হবে যে শিয়ালদা কোর্ট কিন্তু সেই কোর্টেই এখন বিচার হচ্ছে। তো যেদিন চার্জশিট সাবমিট হয় সেই দিনই হচ্ছে সিবিআই দাবি করছে যে সঞ্জয়ের বিরুদ্ধেই কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা, কোনো প্ররোচনা হয়েছে, সে কোনো শিকার হয়েছিল কিনা। এটা তো বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি এটাকে কিন্তু আপনি সাধারণভাবে নেওয়া, লঘুভাবে নেওয়া যায় না, কারণ সিবিআই নিজে বলছে। তাহলে সিবিআই যে কথা বলছে আর সঞ্জয় বলছে যে আমাকে বিনীত গোয়েলটা পরের দিন বলেছে। তো তাহলে সে কিন্তু প্রথম দিন বলে নাই কিছু, পরের দিন বলেছে। বিনীত গোয়েলের কিন্তু প্রথম দিন না, সেটা যেদিন চার্জ ফ্রেম হয়েছে সেদিন বলছে কি সরকার আমার বিরুদ্ধে করেছে, চক্রান্ত করছে এই সমস্ত নাম দেয় নাই। দ্বিতীয় দিনে যেদিন চার্জ ফ্রেম হয় সেই দিন সে বলেছে যে এই হচ্ছে বিনীত গোয়েলই আমাকে ফাঁসিয়েছে। অতএব এই বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে কথাটা কিন্তু তারা একসময় তাদের মাথার উপরে উঠেছিল। এই সঞ্জয় সে তো একজন সাধারণ কর্মচারী, সে তো পুলিশ না, সিভিক ভলান্টিয়ার তো পুলিশ নয়, কিন্তু সে পুলিশ ইয়েতে যেখানে থাকে সেইখানে থাকে। ক্যালকাটা পুলিশের মোটর সাইকেল নিয়ে সে চড়ে বেড়ায় এবং সেই ক্যালকাটা পুলিশের কোনো কনস্টেবল হোক যা হোক, তার যদি কোনো চিকিৎসা হয় সেই যে নিয়ে যায় আরজিকর হাসপাতালে, এবং আরজিকর হাসপাতালে সব জায়গায় তার যাওয়া আসা সব কিছু আছে। এবং তার এমনই তার উপরে উঠেছে সেই জন্য মনে হয় একজন সিনিয়র অফিসার। অতএব এই জায়গায় থেকে তা তো সবাইকে সে চেনে, সবার সঙ্গে তার যোগাযোগ। অতএব সেই যখন চার্জ ফ্রেম হয় সেই দিন যখন এই কথা বলল, এইটাকে কিন্তু আমরা লাইটলি লঘুভাবে নিতে পারি না। সেখানে কোনো স্টেটমেন্ট নাই গভর্নমেন্টের, পিকুলিয়ার, সেখানেও কিন্তু কোনো স্টেটমেন্ট নাই গভর্নমেন্টের তরফ থেকে। এই যে দুজন লোকের বেলায় গভর্নমেন্ট অ্যাবসলিউটলি সাইলেন্ট। এরপর ওই যে এই যে সঞ্জয়ের যখন সে যাচ্ছে গাড়িতে, তারপরে গাড়ি পিটিয়ে, এটা তো একটা কমিক্স, হাস্যস্কর ব্যাপার। কিন্তু আমাদের তো কুণালের কথা মনে পড়ে, কুণালের এই ব্যাপারটাও সেই একই রকম হয়েছিল। এবং কুণাল বলে যাচ্ছিল যে আমি কিছু করি না, এই সব কিছু করেছে মমতা ব্যানার্জি। যদি কেউ বেনিফিট হয়ে থাকে, বেনিফিশিয়ারি হয়ে থাকে, সেই হচ্ছে মমতা ব্যানার্জি, তাকে গ্রেফতার করা দরকার। তো এই সমস্ত যখন সে বলছে তখন সে পুলিশ হাত চাপড়ে সেইখানে করছে। অতএব এই ইতিহাসটা তো ক্যালকাটা পুলিশের আগে থেকেই আছে। তো এই কথা তো মানতে হবে যে কুণালকে কিন্তু অ্যারেস্ট করেছিল এই ক্যালকাটা নাই, এই আমাদের সল্টলেকের এখন সে ডিজি আছে, এই অ্যারেস্ট করিয়েছিল। এবং কুণাল কিন্তু ওইখান থেকে সরে নাই, যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই কথার থেকে কুণাল কিন্তু সরে নাই। আমার যতদূর যা, আমি তো দেখি নাই কুণাল এই কথা বলেছে যে আমি আগে যা বলেছি ওগুলো সব ভুল বলেছি, মিথ্যা কথা বলেছি, এই কথা কিন্তু কুণাল বলেছে যে ও কিন্তু খুব অন্যায় কাজ করেছে আমার বিরুদ্ধে, সে এখন যাই হোক। সে দেয়ারফোর এটা খুব হাস্যস্কর ব্যাপার। আর পুলিশ যদি এটা করে না, মানুষের কাছে পুলিশের এমনি তো পুলিশ এমন কিছু কাজ করতে হয় যেখানে খুব মধুর না, পুলিশের একটু সবসময় ইমেজ খারাপের মধ্যেই থাকে,
ভালো কাজটা করলেও বেশি ভালো ভালো লোকে বেশি ভালো বলে না, কেউ ভালো বলে, কিন্তু অনেক কাজই করতে হয় তাদের, সেটা খুব মধুর হয় না। এই ক্ষেত্রেও তো সেই ব্যাপারে এই ক্ষেত্রে এমনই অবস্থা হয়েছে যে এতে তাদের আরও ইমেজ, আরও এমনিতে ওই কেসটা নিয়েই তারা খুবই যেরকম সুপ্রিম কোর্টই বলেছে, সুপ্রিম কোর্টের বাদিওয়ালা জাজ তিনি তো বলেছেন যে আমার 30 বছরের অভিজ্ঞতায় এইরকম তদন্ত, মানে এইরকম জঘন্য তদন্ত, জঘন্য কথাটা উনি ব্যবহার করেননি, কিন্তু এইরকম তদন্ত আমি কখনো দেখিনি। অতএব এইটা তো ঠিক না। আচ্ছা, এই যে মানে তা সে খুন হতে পারে, যেই হচ্ছে নিজেই সঞ্জয় নিজেই বলছে কি যে আমার উপরে এই যা কিছু করা এই বিনীত গোয়েল করিয়েছে, এই সমস্ত মানে সরকার করিয়েছে। এখন এই যে জেল কিন্তু সরকারের জেল, অতএব জেল এবং এই নিরাপত্তা দেবে কি না দেবে তার কিন্তু সিদ্ধান্ত সিবিআইর হাতে নেই, সেটা সম্পূর্ণভাবে ক্যালকাটা পুলিশের বা পশ্চিমবঙ্গ সরকারের কাছে। অর্থাৎ এই যে তাকে জেল থেকে জেলে বসে সে ওখানে বসে সাক্ষী দেবে ইলেকট্রনিক মাধ্যমে, তো সেটা তো সরকারই করিয়েছে, সেটাই বা কেন? এটাও তো বিজার, মানে এটাও তো একটা আর একটা মানে ঘোরালো জিনিস মনে হচ্ছে। এবং সেখানেও অনেকে মনে করেন যে এটা সরকারই করলো, এর সাথে কোনো ও নিজে কোনো কথা বলে নাই যে আমাকে ওখানে বসে ইয়েতে মানে কোর্টে আমি আসবো না, এই কথা তো সে বলে নাই, আমরা জানি না। বন্ধুরা, আপনারা কথাগুলো শুনলেন, আপনাদের কি মনে হলো? কারণ এই যে সিবিআই কর্তা মানে উপেন বিশ্বাস, যিনি এই কথাগুলো যে বলেছেন, প্রত্যেকটা কথা উনি কিন্তু একদম ঠিক বলেছেন। আর আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে একটা কথাই বলবো যে গড়বড় তো অবশ্যই আছে, তাই না? যেখানে ডাইরেক্ট সরকারের নাম নেওয়া হচ্ছে, অবশ্যই তো ব্যাপার আছে। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে দেবেন, আর একটা কমেন্ট অবশ্যই করবেন, উই ডিমান্ড জাস্টিস। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। চলুন, টাটা।